নমস্কার। তো রাজরাজেশ্বরী রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো রাজরানীর এক সৈন্য ঘায়েল অবস্থায় এসে খবর দিচ্ছে যে ওরা প্রচুর সৈন্য নিয়ে আক্রমণ করেছে, আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো এই বলে উনি কাহিল হয়ে যাচ্ছেন। তখন দয়ারাম দাদা তাকে সেবা শুশ্রূষার জন্য নিয়ে যেতে বলে। তো এবার রানী ভবানী অনুমতি দেয় যে করার জন্য, মানে আদেশ দেয় যে একখানা মানব প্রাচীর তৈরি করার জন্য কিছু দূর এগিয়ে গিয়ে, যাতে তারা এই তাঁবুর দিকে এগিয়ে না আসতে পারে। এদিকে তারা তো সবই দেখছে, দেখে দাসীদের বলছে যে পাথর, দুধ, ফলমূল এই সমস্ত কিছু জোগাড় করতে। দাসীরা বলছে প্রাণে বাঁচবো কিনা তার ঠিক নেই, বাইরে কি পরিস্থিতি তুমি দেখছো না, তুমি এখন এইসব জোগাড় করতে বলছো। তখন তারা বলছে দেখো আমার হাতে যা আছে আমি যতটুকু করতে পারো ততটুকুই করব, তাই জন্য তোমরা দয়া করে আমাকে এনে দাও। তো তারা সেই মতো করে জোগাড় করে দেয়। সে কিন্তু বাবা ভোলা মহেশ্বরের এবার পুজো করতে থাকে। ওদিকে তো সিরাজ তার দলবল নিয়ে চলে এসছে আর বলছে এখনো সময় আছে ভবানী, তারাকে আমার হাতে তুলে দাও। এইভাবে মানে ভবানীকে কোনো সম্মান করছে না। এবার রাজরানী তো একদম তারোয়াল হাতে নিয়ে এগিয়ে গেছে আর বলছে যে রাজরানীকে সসম্মানে সম্বোধন করুন, আপনি ভুলে যাবেন না আপনার সামনে নাটোরের রাজরানী দাঁড়িয়ে আছে, আর আমি থাকতে আমার মেয়ের দিকে আপনি এক পাও এগোতে পারবেন না, যদি এগোনোর চেষ্টা করেন তাহলে আপনার লাশ ফেরত যাবে। তো ওদিকে দেখা যাচ্ছে দেবীপ্রসাদ কিন্তু এক কর্নারে দাঁড়িয়ে দেখছে আর কি, আর বলছে যে আপনি কিচ্ছু করতে পারবেন না রাজরানী, আপনার বিপরীতে মানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা দাঁড়িয়ে আছে, আপনাকে ফু দিয়ে উড়িয়ে দেবে তাই বলছে, আর আপনার তারাকে নিয়ে চলে যাবে, তাই আপনার মান সম্মান সব যাবে, এমনটা ভেবেছে ও মনে মনে। ওদিকে তারা বাবা ভোলা মহেশ্বরকে পুজো দিচ্ছে, তার মাথায় দুধ ঢালছে আর বলছে আমি এত দূর থেকে তোমার পুজো করছি, তুমি আমাদের সবাইকে রক্ষা করো। তার মাকে, প্রজাদের সবাইকে রক্ষা করতে বলছে। এরপর তো দয়ারাম দাদা তাদের দলবল নিয়ে চলে আসে আর সিরাজ দেখে হাসছে যে আপনার এইটুকু সৈন্যবল নিয়ে এসছেন আপনি, আমার সৈন্যবল দেখুন, আপনাদের তো এমনি মেরে ফেলবে, আপনার কি মাথায় বুদ্ধি নেই, মানে এরকমভাবে কথাবার্তা বলছে। রানী বলছে বুঝে কথা বলুন, সৎ সাহস আর আত্মবিশ্বাসী যদি আমাদের লক্ষ্য হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে মা ভবানী আমাদের ঠিক রক্ষা করবেন। তো এদিকে তো কথাবার্তা চলছে আর ওদিকে কিন্তু তারা সমানে বাবা ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে যাচ্ছে আর ডেকে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে একটা অদৃশ্য আলো আসে আর বেশ কিছু সাপ, মানে প্রচুর সাপ একত্রিত হয়ে তাদের দিকে ধাওয়া করে আর সিরাজদের সামনে দাঁড়িয়ে পড়ে। তো এই লীলা দেখে তো আশ্চর্যজনক হয়ে যায় রানী ভবানী। বলছে তাহলে কি এই আমার তারা মায়ের মানে গেছো বাবার কাণ্ড, সে নিশ্চয়ই গেছো বাবাকে ডাকছে, তার জন্যই তিনি এই অলৌকিক লীলা আমাদেরকে দেখাচ্ছেন। তো ভবানী, দয়ারাম দাদা সবাই তো প্রণাম জানাচ্ছে। এবার তো সিরাজের সৈন্য আর কিছুতে এগোতে পারে না, সবাই তো ভয় পেয়ে গেছে। ওদিকে ওর সেনাপতি বলছে যে চলুন চলুন ফিরে চলুন, এইখানে থাকা যাবে না, নাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তখন রানী বলছে কোথায় গেল আপনার দর্প, যান যান আপনার সহচরের কথা শুনুন, তাহলে বুদ্ধিমানের কাজ করবেন, প্রাণে বেঁচে যাবেন। রানী বলছে কি বলেন যেন উনি দয়ারাম দাদা, তাকত, সেই তাকত কোথায় গেল এখন। ওদিকে সিরাজের দলবল পালাতে শুরু করেছে, সৈন্যরা বলছে দেখুন আপনি একা হয়ে যাচ্ছেন, আপনার দলবল আপনাকে ছেড়েই পালাচ্ছে, আপনিও পালান, না হলে আপনার কপাল খারাপ আছে। তো সিরাজ বলছে দেখে নেব, আমি আবার ফিরে আসবো, আমি তারাকে নিয়ে যাব, এইভাবে বলতে বলতে চলে যায়। আর দেবীপ্রসাদ সাইড থেকে শুনছে। তো দেবীপ্রসাদ বলছে যে এসব কি হচ্ছে, এরকমটা তো হওয়ার কথা ছিল না। তো এবার যখন সিরাজরা পালিয়ে যায়, ওদের সৈন্যরা পালিয়ে যায়, দেবপ্রসাদও কিন্তু ছক বুঝে পালিয়ে যায়। দেবীপ্রসাদ যখন পালিয়েছে তখন কিন্তু মানে একটা কাউকে যেতে দেখেছে রানী। তখন তো রানী দয়ারাম দাদাকে বলছে তারোয়াল নামাবেন না, এগিয়ে চলুন। তখন গাছের কাছে গিয়ে আর কিছু দেখতে পায় না। তখন দয়ারাম দাদা বলছে আপনি কাউকে সন্দেহ করছেন, এখানে কেউ ছিল? বলে হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে কেউ ছিল। তো দয়ারাম দাদা বলছে তার মানে কি নাটোরের কেউ? তখন রানী বলছে আপনি কি প্রসাদ ঠাকুরপোকে সন্দেহ করছেন? বলে হ্যাঁ। তো রানীরও তাই সন্দেহ হয়। তখন বলছে তার মানে এই সমস্যাটা আমাদের নাটোর থেকেই শুরু হয়েছে, তার মানে কি এই সবই আমার মেয়ে তারার বিয়ে পণ্ড করার জন্য এমনটা ভাবছে। তখন বলছে যে আমাকে এগুলো আটকাতেই হবে, আর যতক্ষণ ওকে একটা ভালো পাত্রের হাতে পাত্রস্থ না করতে পারছে আমার শান্তি নেই। তো দয়ারাম দাদা বলছে যে প্রসাদ ঠাকুরপো যে বলছে মানে দেবীপ্রসাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে কি করে? তখন রানী বলছে করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এবার তারার কাছে ওর মা গেছে, গিয়ে দেখছে তার মেয়ে পুজো দিচ্ছে। তো তারাকে ডাকে, তারা উঠে এসে বলে মা তুমি ঠিক আছো, সবাই ভালো আছে? বলে হ্যাঁ সবাই ঠিক আছে, আমিও ঠিক আছি, কিছু হয়নি। তো বলছে ওরা আসছে না তো? বলে না, কেউ আসছে না, নবাব আর তার দল চলে গেছে। বলছে তোমার গেছো বাবাই আমাদেরকে রক্ষা করেছে। বলে তাই সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে কিভাবে? তখন তো সেই যুদ্ধক্ষেত্রে যা যা ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা, সবটা তার মেয়েকে জানায়। তখন তো তার মেয়ে বাবা ভোলা মহেশ্বরের জয়ধ্বনি দিতে থাকে, সাথে রানী ভবানীও। তখন দেয়ান মশাই তাদের কাছে আসে,
এসে রানীকে জানাচ্ছেন যে এখন তাদের নাটোর ফিরে যাওয়াটাই শ্রেয়, কারণ যাওয়ার পথে একটা বাধা পড়লো। তখন রানী দেখছে না, দেওয়ানমশাই ঠিকই বলছেন। তখন বলছে হ্যাঁ, যাওয়ার পথে তো একটা বাধা পড়লো, তাই আমাদের নাটোর ফিরে যাওয়াটাই শ্রেয় হবে, আপনি ব্যবস্থা করুন। তখন দেওয়ানমশাই বলছেন যে কাল সকালবেলায় মানে ভোরবেলাতে আমরা এখান থেকে বেরোবো। তো উনি চলে যান। এরপরে ভবানী তার মেয়েকে বলছে এইবার বোধহয় তোমার আর মায়ের দর্শন করা হলো না, তবে আমাদেরকে এবার নাটোর ফিরতে হবে, সেটাই সবচেয়ে ভালো হবে। ওখানে গিয়ে বরঞ্চ তোমার বিয়ের তোড়জোড় আমরা শুরু করি। তো তারা বলছে আচ্ছা ঠিক আছে মা, আমি যে তোমার সাথে এতটা সময় কাটাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তখন রানী বলছে তুমি কিন্তু এখন একদম এইসব নিয়ে দুশ্চিন্তা করবে না, যাও তুমি নিজের ঘরে যাও, ঘরে গিয়ে তুমি একটু বিশ্রাম নাও। তো তার মেয়ে চলে যায়। তো চলে যাওয়ার পরেও রানী ভবানী কিন্তু এইসব নিয়ে ভাবতে থাকে। এরপরে দেখা যাচ্ছে তারা সবাই মহলে ফিরে গেছে। মহলে ফিরে গিয়ে সেখানে ইন্দু বৌঠান, রামকান্তর মা সবাই মিলে তো শুনে খুব চিন্তায় পড়ে গেছে যে গেল ওরা দুজন শখ করে, কিন্তু রাস্তাতে এত বড় বিপদ, ওরা তো ভয় পেয়ে গেছে। তখন রামকান্তর মা বলছে যে আমি একটা পুজোর ব্যবস্থা করব। ওদিকে রানী ভবানী বসে আছে আর মনে মনে বলছে যে পুজোর ব্যবস্থা করলেও আমার মনের প্রশ্নগুলোর কি উত্তর মিলবে? ওটা কি সত্যি প্রসাদ ঠাকুরপোয়ের পায়ের ছাপ ছিল? আমি কি করে এটার প্রমাণ নিয়ে আসবো, এমনটা মনে মনে ভাবছে। এদিকে রানী ভবানী চুপচাপ বসে আছে দেখে কান্তর মা জিজ্ঞাসা করতে গেছে যে কি হয়েছে। তখন বলছে মা একটু দাঁড়ান তো, এই বলে মানে দেওয়ান মশাইকে তলব করেছে, জরুরি তলব, পাইকে দিয়ে খবর পাঠায়। তো খবর পেয়ে দেওয়ান মশাই ছুটে আসে। বলছে হ্যাঁ রানীমা বলুন। বলছে যে কোনো খবর পেয়েছেন কোনো গুপ্তচরে? বলে হ্যাঁ, মানে পাওয়া গেছে যে একজন নেশাগ্রস্ত চিত্রকর মানে যে ছবি আঁকে তার খোঁজ পাওয়া গেছে। বলছে সে নাকি জনসমক্ষে দাবি করেছে যে সে নাটোরের রাজকুমারীর ছবি এঁকেছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। দেওয়ান মশাই বলছে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তখন ইন্দুবউ বলছে কি অন্দরমহলে ঢুকেছিল? কি করে অন্দরমহলে ঢুকলো? তখন কান্তর মাও বলছে অন্দরমহলে ঢোকার অনুমতি পেলেও কি করে, আর ঢুকলোই বা কি করে? তো কান্তর মা দেওয়ান মশাইকে প্রশ্ন করছে এত সহজ কাজ নয়, কিন্তু এই কাজ করলো কি করে? তাহলে তারা মা যখন পুজো দিতে গেছিল তখন কি এই কাজ করা হয়েছে? তো কান্তর মা বলছে কিছু কি খোঁজ পেয়েছেন? তখন ভবানী বলছে না মা, ইন্দু দিদি যেটা বলছে সেটা সম্ভাবনাটাই বেশি। জয়রাম দাদা বলছে তার মানে সে মহলে ঢুকেছিল, কিন্তু কার মদতে? ভবানী বলছে মদত তো নিশ্চয়ই কেউ না কেউ করেছিল। রানী ভবানী বলছে এই মহলে তো মদত করার লোক আর কম নেই। আপনি এক কাজ করুন দয়ারাম দাদা, ওই চিত্রকরকে কারাগারে বন্দি করে রাখুন। আচ্ছা আমি যাচ্ছি, বাকি কথা আমি তার সাথে গিয়ে বলবো। দয়ারাম দাদা বলছে আচ্ছা বেশ। ভবানী মনে মনে বলছে যে আমার মনে যে প্রশ্নগুলো উঠেছে তার জবাব আমি এর কাছ থেকে আদায় করে নেব। তো এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।